আর না তো খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিকও কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি অরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া অরু দরজা খুললেই কি বা জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পজেসিভনেস, অবজেশন, টক্সিসিটি এসব ওরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করেই জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তা তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে এই শরীর এই আত্মা সব আমার, সব। ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয় একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অব্দি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা। আর আমি হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে এইটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও না। একটু রুমে অ্যালাউ কর, তোকে অনেক আদর করব। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল ওর হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়ো করে ব্যাকওয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যাই বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ার চশমা দিয়েও খালি চোখে চারিদিকের কোনো কিছুই দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝেও সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদেই ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে, তখন থেকেই চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিকের নীরবে স্মোক করছে শুধু। এদের দুঃখী দুঃখী ব্যথাতর চিত্তের মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ অ্যালিসার প্রেগনেন্সি মুড সুইংয়ের খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক, আপাতত শায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস পড়াতে থাকলে হায়াতার আগেই মরে যাবি তুই। তৎক্ষণাৎ শায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড়বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে, কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমু কি খেয়েছিলি নাকি খাসনি? রাগটাগ করেছে কেন সেটা নিশ্চয়ই জানিস। শায়র মুখ কাচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। শায়রের কথার পাশে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তবু খেতে দেয়, আর আমার বউ সকালে উঠে ক্যারাটে প্র্যাকটিস করতে চলে যায়। কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল, শুন,
তুই আজকে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি আদৌ কি তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলসজ্জা। অর্ণবের কথায় সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্ট্রেচ। কৃতিক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল। বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তো রাগ বাংলাতে হয়, তাছাড়া অন্য একটা সপ্তাহে তোর উপরে কতক্ষণ বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা। সারাদিন। অর্ণবের মুখের উপর কথাটা বলে সায়রের মতো করেই দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল। অর্ণবের কথায় কৃতিক ওর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর, ক্যান্ডেল লাইট ডিনার লয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করলি, বা কিংবা রয়্যাল প্লাসে নিয়ে গিয়ে ওকে একটু বেয়ালার সুর শোনালি, বেয়ালার সুরে দুজনে নাচ করলি, পায়ের নিচে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার উপর থেকে জোরে পড়বে টকটকে লাল গোলাপের পাপড়ি। অর্ণব কথা শেষ করার আগেই কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি অরুকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি। বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কী সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়। আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয়। বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে। ওদের হঠাৎ কি হলো বলো তো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়। জানি না, তবে অরুর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশি দ্রুত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো। শেষ মানে? অর্ণব কপট হেসে বলল। কুল সাইম, কাল ইন্টারনেটে এমনি দেখতে পারবি, এত হাইপার হওয়ার কিছুই নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসল অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই ওরও রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক বলেওছে। ব্যথা করছে হার্টবিট। কৃতিকের কথায় রাগটাগ ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ওরও। মনে মনে ভাবল, সত্যিই তো, আজ কৃতিক একটা ওষুধও খায়নি। কি করে বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরও তো রাগের চোটে দরজায় খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট সূচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে। মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজ বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল। এখানে ব্যথা করছে, তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। মেঘলা আকাশ, বাইরে ঝড়ো হাওয়া বইছে প্রবল বেগে। মাথার উপরের পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উথাল পাথাল হয়ে উঠছে, যেন কোনো বিদঘুটে জন্তু জানোয়ার। ঘুণক্ষরেও ফুল বসত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলে কেমন ভয়ে শির দাঁড়াবে, নেমে আসে হিমধারা শীতল স্রোত। এমন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় বেলকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্মা। খুলে রাখা রেশমের মতো চুলগুলো সেভাবেই উড়ছে এলোমেলো হয়ে। নীলিমাকে উদাসীন দেখাচ্ছে। সেই সন্ধে থেকেই কি যেন অযাচিত ভাবনায়
বুঁদ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়। ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণামদর্শিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তবুও আজ মন বলছে এবার একটা সমাধান প্রয়োজন, সত্যিই প্রয়োজন। সায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরও আগে প্রয়োজন। সায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো সায়র। কাঁধে তার ছোট্ট ব্যাকপ্যাক। মনে হয় শুট ছিল আজ। সায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালে সায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করল নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। সায়র ব্যালকনির দিকে 2 কদম এগিয়ে এসে নীলিমাকে বলল, রান্না করেছো কিছু নাকি আমি করব? ওয়েল, সায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়। কারণ গত 2 মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময়ই রান্নাবান্নাটা সায়র নিজেই করে। যখন সময়ের অভাবে করতে পারে না, তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেয়। তবুও রান্নাবান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। সায়রের কথার পাছে নীলিমা জানালো, করেছি, ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছে। পরিবেশটা কিঞ্চিত অসহনীয় আর দম বন্ধকর। কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে। এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝড়ো হাওয়া বইছে খুব। তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় সায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিংয়ে খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাথ টাওয়ালটা গলায় ঝুলিয়ে সায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সবকিছু এখনো আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকে একটু বেশি চুপচাপ। চুল ফুল খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেতনি ভর করল কিনা সেটাও ভাবনার বিষয়। সায়র ভাবল কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল, বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমার একটা বড় অ্যাপার্টমেন্ট ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানে সর্বক্ষণ কর্মরত থাকবে। তুমি যদি বলো তো ওই অ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দেব। নীলিমা খেতে খেতে গভীর কণ্ঠে বলল, কেন, এই বাসায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলে। সায়র একটু ভেবে চিনতে শান্ত স্বরে জবাব দিল, আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের। ইউ নো হোয়াট আই মিন। নয়তো থেমে গেল সায়র। নীলিমা বেশ শান্ত স্বরে শুধালো, নয়তো কি? হয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছু। আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা গুছিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপালের মতো গুছিয়ে সংসার করতে চাই, বাচ্চা কাচ্চার জন্য। আবারও মাঝপথে কথা আটকে গেল সায়রের। নীলিমা কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা সায়রকে পীড়া দেয়। অজানা অধিকার বোধে ফুঁসে ওঠে হৃদয়টা। তবুও নিজেকে যথাসম্ভব সংযুক্ত রেখে গভীর কণ্ঠে সায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারণ। নয়তো এখনো সংসার ফিলটা পাচ্ছি না কেন? কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। সায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করেই টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ওর থমথমে চেহারা শুরুতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে সায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রাগ করে আছো তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার উপর রাগ করি নাই। নীলিমার সোজা সাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে সায়র একটু স্বস্তিতে চোখ বুঝল। পরক্ষণে চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল, নীলিমা, লাস্ট করছেন?
এবার দাঁড়িয়ে পড়ল নীলিমা, আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি না মানে তোমার সাথে কোনো অভদ্রতা? সঙ্গে সঙ্গে কঠিন